গৃহস্থলের কি কাজে লাগে এটা আমি এখনো নিশ্চিত না। এগুলো একটা বক্সে করে সুন্দর করে বক্সের কাভারে থাকে হচ্ছে আপনার ছোট হাউস হোল্ড নাইফ, বাট ভিতরে থাকে হচ্ছে এই জিনিসগুলো। আপনারা যদি সবাই আমাদেরকে সহযোগিতা করেন, আমাদেরকে যদি এরকম বিভিন্ন ইনসিডেন্টগুলোর ভিডিও, সিসিটিভি ফুটেজ এবং তথ্য যদি আমাদেরকে দিতে পারেন যেভাবে আপনারা দিচ্ছেন, তাহলে আমরা ইনশাল্লাহ আমরা অবশ্যই এই এলাকাকে, পুরো দেশকে আমরা সন্ত্রাসমুক্ত করতে পারবো। ডক্টর ইউনূস কি জিনিস বাঙালি জাতি চিনল না। এক সময় শুধুমাত্র আওয়ামী লীগের রোষানলে থাকা ডক্টর মোহাম্মদ ইউনূস ওই সময় বিএনপি বা অন্যান্য দলগুলোর যতটুকু সহমর্মিতা বা বাকি রাজনৈতিক ক্ষেত্রে যে সাপোর্টটা পাইছেন, আওয়ামী লীগ সরকার পতনের পর এই নোবেল লরিয়েট ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলতে কেউই ছাড়ছেন না। তবে এর মাঝখানে আরো একটা সুসংবাদ হচ্ছে যে ডক্টর ইউনূস আবারও নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন। আগস্ট মাস ডেঞ্জারাস মাস, কিন্তু এটা সবসময় বলতাম না যে আগস্ট মাসের 5 তারিখ আসলেই আমরা বুঝতে পারবো কোন দিকে যাচ্ছি। 5 তারিখে বুঝা ফেলছি, ওই যে বৃষ্টি ভেজা আগস্টে আমরা বুঝা ফেলছি দক্ষিণ প্লাজা থেকে কোন দিকে রওনা দিলাম। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে রওনা দিছি নতুন বাংলাদেশ গড়ার জন্য। এখন যাচ্ছি কোন দিকে সেটা হলো ব্যাপার, কিন্তু আগস্ট মাস ভাই ডেঞ্জারাস মাস। কালকে রাতে একটা ভিডিও দেখে, খবর দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছি। আপনার যারা ভিডিও দেখেছেন এবং সেই অস্ত্রগুলো কাছ থেকে দেখেছেন, নিশ্চয়ই চমকে ওঠেন। এই যে তরুণদের হাতে আমরা দেখছি যে চাপাতি বা বটি বলি, দাও বলি, সেগুলো মানে এত সহজলভ্য হলো কিভাবে? এগুলি তো চট করে এমন না যে কোনো দোকানে কিনতে পাওয়া যায়। কিন্তু এখন যে খবর পাওয়া যাচ্ছে যে এই উপদেষ্টা মণ্ডলীর হাফ ডজন উপদেষ্টা আছেন যারা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ আমলাদের, যারা আওয়ামী লীগের ফ্যাসিজমের অন্যতম সুবিধাভোগী, তাদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বহাল রেখেছেন। হাফ ডজন উপদেষ্টা যারা প্রশাসনে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সচিব, সিনিয়র সচিব, এডিশনাল সচিব, এই পদগুলোতে আওয়ামী ব্যক্তিদের বসিয়ে রেখেছেন। আসেন আমরা কিছু তথ্য আপনাদের জানাই। সেনাবাহিনীর ভেতর থেকে জরুরি ভয়ঙ্কর অপরাধী মেজর জেনারেল মাহবুব ও মেজর জেনারেল জিয়া মিলে সেনা অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা। শেখ হাসিনা ভারতে ইন্টারপোল গ্রেফতার করেছে কিনা জানালেন সজীব ওয়াজেদ জয়। ভারতে করুণ অবস্থায় দিন কাটাচ্ছেন পলাতক আওয়ামী লীগ নেতারা। হাসিনা বর্তমানে কোথায় সেই অবস্থান জানালো ভারত। জয় হাসিনার কুকর্মের গোপন ভিডিও ফাঁস, এবার ফেসে যাচ্ছে মাসেলে, থাকছে বিস্তারিত। শেখ হাসিনাকে আশ্রয় দেয় 7 সিস্টার্স হারাবে ভারত, সতর্ক বার্তা দিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা। রিমান্ডে চাঞ্চল্যকর সব তথ্য দিয়েছেন হাসিনার সাবেক মন্ত্রী দীপুমণি, আল্লামা সাঈদী সহ যেসব মামলার রায় দিয়েছেন বিচারপতি মানিক এফ রহমানকে ধরিয়ে দেন আনিসুল হক। রিমান্ডে চাঞ্চল্যকর সব তথ্য দিচ্ছে সালমান এফ রহমান ও আনিসুল হক। সর্বশেষ জানাবো আমেরিকায় ধরা খেল তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ডক্টর ইউনূস কি জিনিস বাঙালি জাতি চিনল না। এক সময় শুধুমাত্র আওয়ামী লীগের রোষানলে থাকা ডক্টর মোহাম্মদ ইউনূস ওই সময় বিএনপি বা অন্যান্য দলগুলোর যতটুকু সহমর্মিতা বা বাকি রাজনৈতিক ক্ষেত্রে যে সাপোর্টটা পাইছেন, আওয়ামী লীগ সরকার পতনের পর এই নোবেল লরিয়েট ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলতে কেউই ছাড়ছেন না। তবে এর মাঝখানে আরো একটা সুসংবাদ হচ্ছে যে ডক্টর ইউনূস আবারও নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন। একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে। এটার বক্তব্যের মিনিংস হচ্ছে তিনি ভূষিত হতে পারেন আবার নাও পারেন, তবে আলোচনায় আসতেছে ওনার নেক্সট থিওরি। যখন তিনি 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পাইছিলেন, যেটার মূল ধারণাটা কোনটা ছিল, তার মাইক্রো ক্রেডিট ধারণা, মানে যে গ্রামীণ ব্যাংকের সিস্টেমটা, যে ক্ষুদ্র ঋণ নিয়ে কিভাবে কি করা যায়, সেই মাইক্রো ক্রেডিট ধারণার মাধ্যমে বিশ্বজুড়ে অনেক দেশে তার মাইক্রো ক্রেডিট সিস্টেম চলমান আছে। সেগুলোর কারণে তিনি একটা বিপ্লব সৃষ্টি করছিলেন, আর সেখান থেকে তিনি এটা পাইছেন। এখন নতুন করে আবারও আলোচনায় যেই কারণে যে সামনে নোবেল পুরস্কারের ইস্যু আছে, সেই ইস্যুতে ট্রাম্পের নাম আবার সবার আগে, শান্তিতে নাকি ট্রাম্পের পুরস্কার দেওয়া উচিত। নোবেল বড় আশ্চর্য হয়ে গেছে। তবে ডক্টর ইউনূসের জায়গাটা
ভিন্ন জায়গায়। তবে আমার ধারণা তিনি এবার পাবেন না, পরবর্তীবার যদি তার ওই থিওরিটা আগে বিপ্লব সৃষ্টি করতে হবে আলোচনায় আছে। আলোচনার প্রেক্ষাপটটা যেখান থেকে শুরু হয়েছে 2017 সালে তিনি একটা বই লিখেছেন, বা এই তত্ত্বটা অনেকে জানেন, এ ওয়ার্ল্ড অফ 3 zeros, মানে 3টা শূন্যের একটা পৃথিবী। এই যে তার ধারণাটা, সেই ধারণাটা 3 zeros থিওরি নামে পরিচিত। তো এইটাতে কি কি আছে, যেখানে আপনার 3টা জিরো দিয়ে বোঝানো হচ্ছে। এখন তার এই যে 3 থিওরি, প্রথম হচ্ছে জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো নেট কার্বন এমিশনস। এখন এই ধারণাটা আসলে বাস্তবায়ন করবে কারা, এটা হচ্ছে কোটি টাকার প্রশ্ন। যেমন প্রথম তিনি যেই থিওরিটার কারণে পাইছেন মাইক্রো ক্রেডিট, এইটা একটা ব্যবসায়িক সিস্টেম যেটা অনেক দেশ বা অনেক ব্যক্তি উদ্যোগে অথবা এনজিও উদ্যোগে অনেক এটা নিয়ে কাজ করছেন। খুবই সুযোগ ছিল যে নিজেরও প্রফিট পাইলো, আর অনেকগুলো মানুষেরও কর্মসংস্থান হয়ে গেল, অথবা সামহাও তারা আপনার কি বলে যে প্রফিটেবল অবস্থানে গেল, দারিদ্র বিমোচন হইল। কিন্তু দারিদ্রের অবসান এটা কিয়ামত পর্যন্ত আমার মনে হয় না যে মানুষের মধ্যে থেকে কমবে। দারিদ্রের সংজ্ঞাটা এক এক দেশে এক এক রকম। নাম্বার 2 হচ্ছে জিরো আপনার আনএমপ্লয়মেন্ট, এই যে কর্মসংস্থান। প্রযুক্তি যেভাবে সারা পৃথিবীতে এই মুহূর্তে আপনার সামনের দিকে যাচ্ছে, আমরা তো দেখতেছি যে কর্মসংস্থান আস্তে আস্তে এটা জিরোতে চলে যাবে, যে মানুষ সামনে কাজই পাবে না। সেখানে আপনি জিরো আনএমপ্লয়মেন্ট, এটা খুবই চ্যালেঞ্জিং একটা ইস্যু। আর বাকি হলো জিরো নেট কার্বন এমিশন, এইটা আরো অসম্ভব। কেন? পৃথিবীর অনেক দেশ, উন্নত দেশগুলো, তারা হয়তো আপনার প্রকৃতিকে বা পরিবেশের সুরক্ষার জন্য অনেক পদক্ষেপ হাতে নিয়েছে, কিন্তু তাদের যে অনেক কিছু কর্মকাণ্ড আছে, মহাকাশে চলে, সাগরে চলে, ভাঙারি জাহাজ বাংলাদেশে আসে, বাট প্রকৃতির তো ডিস্টার্ব করতেছে, তাদের দেশে করতেছে না, অন্য জায়গায় করতেছে। এই 3টা জিরো আসলে কখনো করা আদৌ সম্ভব হবে না। আর কোন দেশ সেটা করলে এটার ক্রেডিট ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেবে কিনা, সেইটাও একটা মানে বক্তব্য আছে। এখন তিনি কিভাবে এই 3 জিরোকে বাস্তবায়ন করতে হবে, এটা নিয়ে তিনি কি লিখছেন আমি আসলে পড়ি নাই, জানিও না। তবে টাইটেল দেখে মনে হয়েছে এটা একটা অসম্ভব ইস্যু। আসলে নোবেল কিন্তু এরকম বড় বড় কাজের জন্য পায় যেটা অসম্ভব ইস্যু। আপনার কি মনে হয় যে এটা বাস্তবায়ন হবে আগামী 2-4-5 বছরে ডক্টর ইউনূসের জীবদ্দশায়? আমার মনে হয় না। আবার পাইলেও পাইতে পারেন যে থিওরিটার জন্যই তাকে দেওয়া হইতে পারে, যে সমস্যা নাই, থিওরি দিছে আমরা রাখলাম। পৃথিবী আগামী দিনে একটা থিওরির উপরে হাঁটবে, উন্নত দেশগুলা, যে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনূসের থিওরিতে আজকে আমেরিকা 3 জিরোতে আছে, কানাডা 3 জিরোতে আছে, অথবা মানে বিভিন্ন দেশ যারা উন্নত দেশগুলো আছে তারা আবার চিন্তা করলে করতেও পারে। আগস্ট মাস ডেঞ্জারাস মাস, কিন্তু এটা সবসময় বলতাম না যে আগস্ট মাসের 5 তারিখ আসলেই আমরা বুঝতে পারবো কোন দিকে যাচ্ছি। 5 তারিখে বুঝা ফেলছি, ওই যে বৃষ্টি ভেজা আগস্টে আমরা বুঝা ফেলছি দক্ষিণ প্লাজা থেকে কোন দিকে রওনা দিলাম। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে রওনা দিছি নতুন বাংলাদেশ গড়ার জন্য। এখন যাচ্ছি কোন দিকে সেটা হলো ব্যাপার। কিন্তু আগস্ট মাস ভাই ডেঞ্জারাস মাস। কখনো যদি শেখ হাসিনা ক্ষমতায় আসে কখনো, তাহলে কিন্তু দেখবেন এই আগস্ট মাসটাকে বাতিল করে দিবে, 11 মাসের বছর বানাবে। 12 মাসের বছর তো ওইটাকে 11 মাস করবে, যে 11 মাসের বছর। আগস্ট বাদ আমাদের দেশ থেকে, আমাদের দেশে আমরা মানলাম না, অসুবিধা কি, তাই না? কারণ দেখেন 15ই আগস্টে ওনার বাবাকে মারছে, 5ই আগস্টে ওনাকে দেশ থেকে তাড়াইছে, আর কিছুক্ষণ থাকলে 40 মিনিট 45 মিনিট থাকলে উনিও হয়তো পৃথিবী থেকে বিদায় নিতেন। আবার দেখেন 21শে আগস্ট ওই যে গ্রেনেড হামলা, সেদিন ওই যে আইবি রহমান মারা গেল, ওনার পাশে থাইকা উনি বাইচা গেলেন, সেটা। এই 3টা ব্যাপার দেখেন আগস্ট মাস কত ডেঞ্জারাস। যার জন্য বললাম আগস্ট মাসকে উনি বাদ দিয়ে দিবে ক্ষমতায় আসলে। আসলে কি উনি ক্ষমতায় আসবে? আসবে না, আমরা সবাই জানি। কিন্তু একটা ব্যাপার আছে এখানে, আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে। 90তে একটা গণ অভ্যুত্থান হয়েছিল, ভয়াবহ ভাই। তখন আমি পল্টনে থাকতাম, দেখছি অনেককে রাস্তায় খালি পায়ে নাইমা গেছে, কারণ সচিবালয়ের পাশে তো যে এলাকাটায় আমি থাকতাম, রাস্তায় নামলেই দেখা যাইতো মানুষ আর মানুষ। পুরা ঢাকা শহরে আমার মনে হয় 1 কোটি 1.5 কোটি মানুষ রাস্তায় নাইমা গেছিল। ভয়াবহ ঘটনা। সেটাও কিন্তু ছিল একটা বিরাট গণ অভ্যুত্থান। তখন মনে হয়েছিল এরশাদ সাহেবের না হইলো তো 100 বছরের জেল হবে, না হলে তো ওই যে ফাঁসিতে ঝুলতে হবে, অনেক কিছুই মনে হয়েছিল। কিন্তু সেই এরশাদ সাহেবের 100 বছর জেল হয় নাই, 4 থেকে 5 বছরের জেল হয়েছিল। তারপর উনি বের হয়ে এসে আবার রাজনীতিতে যোগ দিছে, এবং একটা টাইমে রাজনীতিতে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠলো উনি। হ্যাঁ, উনি ছাড়া দল গঠন করা যায় না। আমাদের দেশে রাজনীতি দল কয়টা? একটা ছিল আওয়ামী লীগ, একটা বিএনপি, একটা জাতীয় পার্টি এবং জামাতে ইসলাম, আরো অনেক পার্টি আছে ভাই, আমি কাউকে অশ্রদ্ধা করছি না। কিন্তু এই জনগণ, আমরা আম পাবলিক, আম জনগণ যা জানি। আচ্ছা, আম বলে কেন আমাদেরকে? ও আম পাকলে যে চুইসা খাওয়া যায়,
আমাদেরকে তো চুইসা খাওয়া যায়, তাই না? এই জন্য আমরা আম পাবলিক। ওই আম পাবলিকটা কি দেখলাম, আম পাবলিকের কাছে ওই 4-5টা দলই ভাই ঘুরা ফিরা দেখেন, আওয়ামী লীগ নাহলে বিএনপি নাহলে জামাত নাহলে জাতীয় পার্টি, ও আরেকটা কোনটা, আরেকটা দেখেন খুঁজে পাইতেছি না, আছে কিন্তু ওই যে গুরুত্বপূর্ণ 4টা দল 5টা দল এই দেশে। এখন দেখেন আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ চলে গেছে ভারতে, তারা কলকাতায় অফিস নিছে, নতুন অফিস খুলছে, ওইখান থেকেই পরিচালনা করবে এখন দেশে রাজনীতি। তাহলে এখন বড় দলকে বিএনপি, হ্যাঁ বিএনপি, আর রইলকে জাতীয় পার্টি না, সেটাও কিন্তু ওই আওয়ামী লীগের মতো মাইনাস। আওয়ামী লীগ কলকাতায় অফিস খুলছে, তাদের অফিস ঢাকায় আছে, কিন্তু তারা কিছু করতে পারতেছে না, কারণ তাদের গায়ের মধ্যে ওই যে সিল মারা হয়ে গেছে, তারা স্বৈরাচারের দোষর, হ্যাঁ একেবারেই পুরোপুরি দোষর ছিল। তো তারাই তো আগস্টের 1-2 তারিখে এই জামাত ইসলামকে নিষিদ্ধ করলো, এরাই কিন্তু সবচেয়ে বেশি তাল দিছে এই জাতীয় পার্টি এই নিষিদ্ধের জন্য, এবং আওয়ামী লীগের সাথে থাইকা অনেক সুযোগ সুবিধা নিছে, মানে গৃহপালিত একটা বিরোধী দল ছিল, এটা পাবলিক বুঝা ফেলাইছে, যার জন্য দেখেন মাইনাস হয়ে গেছে। তার মানে কি, বিএনপির পর জাতীয় পার্টি নাই, আছে কে? জামাতে ইসলাম, হ্যাঁ জামাতে ইসলাম, আরো অনেকে আছে, বললাম না তাদের প্রতি শ্রদ্ধা রইলো। এই মুহূর্তে আমি জাস্ট এই 3-4টা পার্টি নিয়ে কথা বলতেছি। এখন দেখেন জাতীয় পার্টি না থাকলে শুধু জামাতে ইসলাম আছে, বিএনপি আর জামাতে ইসলাম এই দুইটি দল। আরেকটা দল কোনটা? এনসিপি, নতুন আসছে, এখনো নিবন্ধনও পায় নাই, ওদের কি প্রতীক সেটাও আমরা জানি না। 5ই আগস্টের আগ পর্যন্ত তারা যেরকম ছিল আমাদের কাছে এখনো তেমন আছে, কিন্তু এই মুহূর্তে তারা একটু গোপনে চলে গেছে, চুপচাপ হয়ে গেছে। মেঘ থম থম করে, দেখো ওই, হ্যাঁ মেঘ থম থম করতেছে, পূবের আকাশে মেঘের ঘন ঘটা, হ্যাঁ সূর্য উঠলো, বুঝছেন, ছায়া ছায়া, রোদ পাচ্ছি না, কোথায় জানি একটা বিরাট প্রবলেম হয়ে গেছে। যাই হোক, যেটা বলতেছিলাম, ওই এরশাদ সাহেব যেহেতু আবার একদিন রাজনীতিতে আসছে, ঠিক যেভাবে এরশাদ সাহেব রাজনীতিতে ফেরত আসছে, ঠিক সেইভাবেই শেখ হাসিনাও একদিন আসতে পারে, আসতে পারে না, আসতে পারে, হয়তো সময় লাগবে। এই আওয়ামী লীগকে তো আওয়ামী লীগই একবার নিষিদ্ধ করছিল, যখন বাকশাল তৈরি করছিল, তখন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ নামের দলটিকে নিষিদ্ধ ঘোষণা করছিল, বহুদিন নিষিদ্ধ ছিল, এবং বাংলাদেশে ওনারা ছিল না, শেখ রেহানা শেখ হাসিনা ভারতে ছিল, ওইখান থেকে কে আনলো? আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনাদের 2 বোনকে নিয়ে আসলো এবং রাজনীতি করার সুযোগ দিল। এবং এই যে যাদেরকে আমরা এখন রাজাকার রাজাকার বলি, ওনাদেরকেও কাছে ডাইকা নিয়ে আসলো, ওনাদেরকেও কাছে ডাইকা আয় না, ওনাদের সঙ্গে নিয়ে একটা সরকার তৈরি করলো। একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে কখনই কি কেউ শুনছেন স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে এই রাজনীতিটা? কখনো শুনছেন? শুনেন নাই। এই রাজনীতিটা কিন্তু বেগম খালেদা জিয়া যখন ছিল তখনও কিন্তু আমরা শুনি নাই। বেগম খালেদা জিয়ার অনেক বয়ান আছে, এখনো অডিও ভিডিও কল ঘুরে বেড়াইতেছে, যেখানে স্পষ্ট ভাষায় বলা আছে যে এই বিচার কার্য ঠিক হচ্ছে না। মানে আমি বলতে চাচ্ছি, যাদেরকে রাজাকার বলা হইতো, তাদের যে বিচার চলতেছিল ট্রাইব্যুনালে, ওই বিচার কার্যক্রম ঠিক না। এবং এখনো দেখবেন অনেক সাক্ষী এসে বলে যে আমি এই সাক্ষীটা দিতে চাই নাই, আমাকে জোর করে দেওয়াইতে চাইছে, তারপর আমি দেই নাই বইলা আমার গাড়ি ভাড়াটাও দেয় নাই, আমাকে খুব কষ্ট করে দেশে ফিরতে হয়েছে। মানে তাকে দিয়ে বলাইতে পারে নাই বাংলাদেশ সরকার, মানে তৎকালীন সরকার হাসিনার সরকার তাকে দিয়ে মিথ্যা বলাইতে পারে নাই। তার মানে কি দেখছেন, ওই যে শাহবাগ থেকে যে মব জাস্টিস হইলো, ওই মব জাস্টিস দিয়েই তো আপনারা রাজাকার শেষ করে দিলেন বাংলাদেশ থেকে। আবার কেন ভাই রাজাকার রাজাকার বলেন? দেখেন গতকালকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলো ঘটলো, এগুলা কি আমরা চাই মন থেকে? না, আমরা চাই না, কিন্তু এই ধরনের ঘটনা তো আর নতুন না ভাই, অনেক আগে থেকে এগুলো চলতেছে। আমি যখন 72-73 সালে তিতুমির কলেজে পড়ি, ছাত্রলীগের সাথে জড়িত ভাই, তখনও দেখছি ভাই এই ভর্তির সময়, ওই ভর্তির কোটায় ভর্তি হয়েছিলাম, 3rd ডিভিশন ছিল, তো আমি ভর্তি হয়েছিলাম ছাত্রলীগের, শর্ত ছিল মিছিলে যাইতে হবে, তারা যেখানে ডাকবে সেখানেই যাইতে হবে, ওই নিয়ম এখনো চালু আছে ভাই। এই যে হোস্টেলে যে ভাই ছেলে মেয়েরা লেখাপড়া করতে যায় থাকে, এদেরকে ভাই জোর করে মিছিলে নেওয়া হয়, যাইতে বাধ্য হয়। নামাজে দাঁড়াইছে, বলে যে নামাজ পড়ে, আইসা কইলো এখন মিছিলে চলো, খাইতে বসছে, বলে খাওয়া পড়ে এখন মিছিলে চলো, যাইতে হয়। সব দলের মধ্যে এরকম ব্যাপার স্যাপার আছে ভাই। কিন্তু এখানে দেখেন গত 1 মাস, এই আগস্ট মাসে ছাত্র শিবির কিছু ঘটনা ঘটাইছে, যেটা দিয়ে অনেক প্রশংসা পাইছে, হাততালি পাইছে ভাই। আমি একজন ফিল্মের ডাইরেক্টর, আমার নিজের ছবিতে অনেক রকম সেট বানাইছি, অনেক রকম ঘটনা ঘটাইছি, কিন্তু ভাই ছাত্র শিবির যে সেটটা বানাইছে, এই যে জুলাই গণ অভ্যুত্থানটাকে তুইলা ধরছে, আয়না ঘর থেকে আরম্ভ করে রিক্সার মধ্যে কিভাবে কইরা আছে সেই ছেলেটা, আহারে নাসিফ তার নাম, প্রত্যেকটা শহীদকে তারা জীবিত করে তুলছে, চোখের সামনে মানুষের সামনে তুলে ধরছে। সব দলের কর্মীরা যখন শাহবাগের মতো বিভিন্ন জায়গা দখল কইরা, রাস্তাঘাট দখল কইরা শোকের মাটান করতেছিল, ছাত্র শিবির তখন ভাই ওই রাস্তায় নাইমা আসে নাই, কারো ভোগান্তির কারণ হয় নাই, তারা আলাদাভাবে জুলাইটাকে তুলে ধরছে। এই যে প্রশংসাটা পাইলো না, এটাই চোখের সুর হয়ে গেল, বিষ হয়ে গেল ভাই। হ্যাঁ বিষ, ডেঞ্জারাস কথা, বিষ মুখে নেওয়া যাবে না, এই কথাটা আর মুখে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।